সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। তিনি এমন একজন রাজনীতিবিদ, পুরো বিশ্বে সব রাজনীতিবিদের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে ক্ষমতায় থাকা কিংবা বিরোধী দলে থাকা অর্থাৎ রাজনৈতিক অঙ্গনে থাকা সবচেয়ে সিনিয়র মানুষ বিশ্বে এখন শেখ হাসিনা। এই যে রাজনীতিতে তার আশা এবং তার রাজনৈতিক কেরিয়ার, তার জন্মদিনে আসুন আমরা এ নিয়ে আলোচনা করি জনতন্ত্রে গণতন্ত্রে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা জনাব আমির হোসেন আমু এমপি। তিনি বাংলাদেশের ইতিহাসের মতোই তার নাম রাজনৈতিক অঙ্গনে জড়িয়ে আছে এবং আমাদের আজকে সবাই সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন। জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক জনাব শেখ শহীদুল ইসলাম, জাতীয় পার্টির কো চেয়ারম্যান জনাব কাজী ফিরোজ রশিদ এমপি এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আবুল হাসান চৌধুরী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জনাব আমির হোসেন আমু এমপি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আপনি এখন যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে আপনি বঙ্গবন্ধুর কন্যা হিসেবে দেখেছেন যখন আপনি বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতিতে জড়িয়েছেন এবং পরবর্তীতে বঙ্গবন্ধুর কন্যার বাংলাদেশের রাজনীতিতে আসার সময়টাও আপনার চোখের সামনে রয়েছে। কি বিশ্লেষণ আপনার জন্মদিনের এই দিনে শেখ হাসিনা রাজনৈতিক পথচলা নিয়ে? সাধারণত বাড়ির জ্যেষ্ঠ মেয়েরা নাকি ধৈর্যশীল হয়, সহনশীল হয়, মমতাময়ী হয়। বঙ্গবন্ধুর কন্যা হিসাবে তার সমস্ত গুণই ছিল, যেহেতু তিনি ছোটবেলা থেকেই পিতৃ সান্নিধ্য থেকে বঞ্চিত ছিলেন। তিনি গড়েই উঠেছিলেন একটি ব্যতিক্রম ধর্মীয় অবস্থার মধ্যে দিয়ে। তার ৬ মাস যখন বয়স, তখন থেকে তিনি কারাগারে বঙ্গবন্ধুর সাথে দেখা করার সুযোগ পেয়েছেন। এমনকি তার বিবাহটাও হওয়ার পর তার দোয়া আনতে বঙ্গবন্ধুর সাথে কারাগারেই দেখা করতে হয়েছিল। সেই দিক থেকে শেখ হাসিনা জীবনের প্রথম থেকেই এই রাজনৈতিক ধাঁচেই গড়ে ওঠা এবং আন্দোলন। যখন আজিমপুর গার্লস স্কুলের ছাত্রী, তখন আইয়ুব খানের শিক্ষা কমিশন রিপোর্ট, হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলনেও তিনি তখন আজিমপুর গার্লস স্কুলের মেয়েদের নিয়ে মিছিল মিটিংয়ে যোগদান করতেন। এবং পরবর্তীকালে তিনি ইডেন কলেজের যখন ভিপি হন, তখন কিন্তু ছাত্রলীগের অবস্থা সেখানে খুব একটা ভালো ছিল না। শেখ শহীদ বলতে পারবেন, কাজী ফিরোজরা বলতে পারবেন। এবং তখন ৬ দফা দেওয়ার পর আওয়ামী লীগের উপরে যে দমননীতি চলছিল, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে অনেকে দ্বিধান্বিত ছিল যে তাকে এই মুহূর্তে দেয়া ঠিক হবে কিনা। কিন্তু তার নামটা প্রকাশ হওয়ার সাথে সাথে একটা অস্বাভাবিক পরিস্থিতি দাঁড়ালো তার সমর্থনে এবং তিনি দাঁড়াতে বাধ্য হলেন এবং তিনি বিপুল হয়েছিলেন। পরবর্তীকালে ৬৮ সালে যখন বঙ্গবন্ধুকে কারাগার থেকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় আগরতলা মামলার আসামি হিসাবে, তখন সারা বাংলাদেশ রাজনৈতিক অগ্নিগর্ভে পরিণত হয়। প্রতিদিন যে সমস্ত মিছিল মিটিং, প্রত্যেকটি মিটিং মিছিলে তিনি তখন রোকেয়া হলে সাধারণ সম্পাদিকা ছিলেন এবং তিনি মেয়েদের নেতৃত্ব দিয়ে নিয়ে আসতেন এবং প্রত্যেকটি মিটিংয়ে তিনি কিন্তু অংশগ্রহণ করতেন, মিছিলে অংশগ্রহণ করতেন। আজকে এমনিভাবে গড়ে ওঠা শেখ হাসিনা ৯৭ তার বিয়ে হওয়ার পর, আমি যেটা বলেছি, বঙ্গবন্ধুর সাথে কারাগারে দেখা করে দোয়া আনা। তারপরে ১৯৭৫-এর ১২ই মার্চ, খুব সম্ভব আমার যত মনে পড়ে, তিনি তার স্বামী অজদ মিয়ার সাথে তার ছোট বোনকে নিয়ে জার্মানিতে চলে যান এবং তখনই এই বিবেকান্ত ঘটনাটা ঘটে বাংলাদেশের রাজনীতিতে। বঙ্গবন্ধুকে পৈশাচিকভাবে তার সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। তখন তিনি জার্মানিতে ছিলেন বলে তিনি বেঁচে ছিলেন, তার বোন সহ। পরবর্তীকালে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর দেশে যখন স্বঘোষিতভাবে তিনি ঘোষণা করলেন, আই শ্যাল মেক ডিফিকাল্ট পলিটিক্স ফর দি পলিটিশিয়ান, এবং এই ঘোষণার মধ্যে দিয়ে তিনি রাজনীতিকে যখন রাজনীতিকরণ করা শুরু করলেন, একদিকে দল ভাঙার রাজনীতি, আর একদিকে রাজনৈতিক নেতৃবৃন্দের চরিত্র হনন, আর একদিকে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা দেয়া এবং তাদেরকে নিয়ে মন্ত্রিসভা গঠন করা, এবং যে সাম্প্রদায়িকতার কোনো স্থান ছিল না বাংলাদেশের সংবিধানে, সেই অনুচ্ছেদ তুলে দিয়ে
সাম্প্রদায়িকতাকে পুনঃপ্রবর্তন করা, গোলাম আজমের নাগরিকত্ব না থাকার পরেও তাকে দেশে এসে রাজনীতি করবার সুযোগ করে দেওয়া, এবং পাকিস্তানি কায়দায় এই দেশকে, এবং তার যে এয়ারফোর্স চিফ ছিল তাকে দিয়ে সিরাজ সম্মেলন করানো হলো সরওয়ার্দী উদ্যানে, এবং এমনি ভাবে এই দেশটাকে পাকিস্তানি কায়দায় ঢেলে সাজানো শুরু হলো। অর্থাৎ আমি যেটা বলতে চাই, আমি যেটা মনে করি, সেদিনকার যে অবস্থাটা এবং পরিস্থিতি এই দেশে সৃষ্টি হয়েছিল, এই কথাই কিন্তু এরশাদ সাহেবই রেখেছিলেন। এবং সেই কারণে আমরা মনে করি যে শেখ হাসিনা যদি দেশে ফিরে না আসতেন, তাহলে আদৌ আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কতখানি থাকতো, এই ব্যাপারে আমরা সন্দিহান। আজকে যে আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচার কার্য পেলাম বা যুদ্ধবিরোধী বিচার কার্য পেলাম, এটা হওয়া তো দূরের কথা, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকতো কিনা এইটাই আমি সন্দিহান। তার কারণ যেভাবে তারা এই দেশটাকে পরিচালিত করতেছিল, যেটা কথা ছিল যে একটি নব্য পাকিস্তান বা একটা পাকিস্তানের সাথে লুজ কনফেডারেশন করার একটা পরিকল্পনা, সেই দিকে কিন্তু দেশটা ধাবিত হয়েছিল। এবং জিয়াউর রহমানই কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন, এবং তার আমলেই কিন্তু তার ফ্রিডম পার্টি গঠন করা, রাজনৈতিক অঙ্গনে তাদের অনুপ্রবেশ, সব কিছু মিলেই যে একটা পরিস্থিতি সৃষ্টি হলো। এবং সেই পরিস্থিতির আলোকে যখন একবার দল ভাঙলেন নিজামুদ্দিন সাহেব, পরবর্তীকালে যখন আবার দল ভাঙার সংকেত আসলো, সেই ঐক্য বজায় রাখার স্বার্থে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আওয়ামী লীগ 1981 15 ফেব্রুয়ারি কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সেদিন শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেন। এখানে কিন্তু একটা জিনিস অত্যন্ত লক্ষণীয় হলো, শেখ হাসিনা যে সভাপতি হবে এটা কিন্তু কোনো প্রচারে ছিল না, তার কোনো ক্যানভাস ছিল না, তার পক্ষে কোনো ক্যানভাসও হয়নি। এমনকি আমরা যখন সাবজেক্ট কমিটিতে বসলাম, সাবজেক্ট কমিটি মিনস ওয়ার্কিং কমিটি প্লাস জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি, এটা একটা সিস্টেম আমাদের কনভেনশন কনফারেন্সের, সেই সাবজেক্ট কমিটিতেও কিন্তু তার নাম প্রস্তাবিত হয়নি। সাবজেক্ট কমিটির নাম প্রস্তাব হয়েছিল মালিক উকিল সাহেবের, সাবজেক্ট কমিটির নাম প্রস্তাব হয়েছিল কামাল হোসেন সাহেবের, আব্দুল সামাদ আজাদ সাহেবের, এবং আমরা তখন বললাম যে আপনারা সবাই আমাদের মুরব্বী, আপনারা অনুগ্রহ করে 4 জনে গিয়ে বসে সিদ্ধান্ত নেন কে হবেন, আমরা আপনাদের মধ্যে ভোটাভুটি করতে চাই না, কোনো সিদ্ধান্ত দিতে চাই না। তখন উনরা 4 জনে গিয়ে বসে ঐক্যমতের ভিত্তিতে শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করে দিলেন, এবং মালিক উকিল সাহেব যিনি আউটগোয়িং প্রেসিডেন্ট, তিনি ইডেন হোটেলে সেই সম্মেলনে গিয়ে ঘোষণা দিলেন শেখ হাসিনার সভাপতি। এইভাবে তাকে কিন্তু সভাপতি নির্বাচিত করা হয়েছিল, এবং এইভাবে তার নাম ঘোষিত হয়েছিল। আমি আপনার কাছে জনাব আমির হোসেন আমু, আরো অনেক বিষয় জানার আছে, আমি আপনার কাছে আসব। জনাব শেখ শহীদুল ইসলাম, আপনার কাছে যাচ্ছি। জনাব আমির হোসেন আমু বলছেন যে শেখ হাসিনা যদি রাজনীতিতে না আসতেন, তাহলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকতো কি না তা নিয়ে তিনি সন্দিহান। আপনার কি বিশ্লেষণ? আমি প্রথমে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমার পরম আত্মীয় খালাতো বোন শেখ হাসিনাকে শুভ জন্মদিন জানাতে চাই। আজকে তিনি 75 বছরে পা দিলেন, এবং এই 75টি বছরই আমি মনে করি যে শেখ হাসিনা একটা সংগ্রামী জীবন, তার এই 75টা বছরই তার সংগ্রামের মধ্য দিয়ে কেটেছে বলতে হয়। কারণ যে কথা জনাব আমির হোসেন আমু বলেছেন, 1948 সালের যেদিন তিনি জন্মগ্রহণ করেন তারপর থেকেই বঙ্গবন্ধুর এই পাকিস্তান আমলের জেল খাটা শুরু, এবং এই জেলগুলো তিনি খেটেছেন। অল্প সময় দেশের বাইরে থেকেছেন, জেলের বাইরে, এবং সেই সময়টায় তিনি পরিবারকে সময় দেওয়ার চাইতে দল এবং জাতির কল্যাণের জন্য বেশি সময় নিবেশ করেছে। তবে এটাও ঠিক যে শেখ হাসিনার উপরে সবচাইতে বেশি প্রভাব তার পিতার পড়েছে। তার পিতার রাজনীতি, বঙ্গবন্ধুর জনগণের প্রতি ভালোবাসা, বঙ্গবন্ধুর সাংগঠনিক প্রতিভা, বঙ্গবন্ধুর যে সাহস, পরিস্থিতি মোকাবেলা, সংকট মোকাবেলায় সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া, এই যে গুণাবলীগুলো, এই গুণাবলীগুলো কিন্তু পেয়েছেন শেখ হাসিনা তার পিতা বঙ্গবন্ধুর কাছ থেকে। আর তার মাতার কাছ থেকে তিনি পেয়েছেন
একটা কোমল স্বভাব তার মাতার কাছ থেকে পেয়েছেন, মানুষের প্রতি ভালোবাসার, আত্মীয় স্বজন সকলের প্রতি লক্ষ্য রাখার যে গুণাবলীগুলো, ধৈর্য, সহনশীলতা, এগুলো তার মাতার কাছ থেকে পেয়েছে। সুতরাং শেখ হাসিনার মধ্যে আমি যেটা দেখতে পাই সেটা হলো যে বঙ্গবন্ধুর দেশপ্রেম, রাজনৈতিক চেতনা, সাংগঠনিক প্রতিভা এবং তার মাতার যে সহনশীলতা এবং পরস্পরকে ঐক্য, পারিবারিক ঐক্য বা সংহতিকে জোরদার করা ইত্যাদির একটা সংমিশ্রণ আমি দেখতে পাই। তো এই কথা বললে আজকে অত্যুক্তি করা হবে না যে আমাদের এই দেশটি যে মুক্তিযুদ্ধের যে মূল্যবোধের ভিত্তিতে সৃষ্টি হয়েছিল 1975 সনের 15ই আগস্ট, জাতির জনক বঙ্গবন্ধুকেই কেবল হত্যা করা হয় নাই, সঙ্গে হত্যা করার চেষ্টা করা হয়েছে মুক্তিযুদ্ধের এই মূল্যবোধগুলিকে, এই চেতনাগুলিকে। যে যাত্রাটি আমাদের ছিল প্রগতির লক্ষ্যে, যে যাত্রাটি আমাদের ছিল দেশ এবং জনগণের কল্যাণের লক্ষ্যে, সেটাকে ঘুরিয়ে পাকিস্তানি কায়দায় আবার নিয়ে যাওয়া হয় ঠিক বিপরীতমুখী করে। সুতরাং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলার জন্য 1982 সনে শেখ হাসিনা এসে যখন এদেশের প্রধান রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক নিয়ামক আওয়ামী লীগের দায়িত্ব নিলেন, তখন কিন্তু প্রকৃতপক্ষে একটা রাজনীতিতে যে একটা গুণগত পরিবর্তন, আদর্শগত পরিবর্তন, সেটা আসলো। আমি এই কারণে বললাম যে রাজনীতি তখন হয়ে গেল কিন্তু অন্যভাবে। রাজনীতি হয়ে গেল আওয়ামী লীগ অ্যান্ড অ্যান্টি আওয়ামী লীগ। সেখানে রাজনীতিতে মূল ধারা হয়ে গেল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিরোধী শক্তি তারা হয়ে গেল আর একটা ধারা। সুতরাং এই আওয়ামী লীগ যে ধারাটার নেতৃত্ব দিল, সেই ধারাটা ছিল আমাদের দেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে পুনঃপ্রতিষ্ঠা করা, আমাদের জাতির যে সংগ্রামের ঐতিহ্য, সেই সংগ্রামের ঐতিহ্যগুলিকে পুনর্বহাল করা এবং যে পথে জাতি গেলে আমাদের উন্নয়ন হবে, আমাদের মানবিক এবং সামগ্রিক কল্যাণ হবে, সেই পথে অগ্রসর হওয়া। শেখ হাসিনা কিন্তু সেই পথে দেশটাকে পুনঃপ্রবর্তন করেছে। অনেক ধন্যবাদ জনাব শেখ শহীদুল ইসলাম। আমি আবার আমি আপনার কাছে আসব। আমাদের সঙ্গে জনাব কাজী ফিরোজ রশিদ এমপি রয়েছেন। জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, জনাব শেখ শহীদুল ইসলাম বলছেন যে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন এনেছেন। আপনার কি বিশ্লেষণ শুনি? ধন্যবাদ। আমি প্রথমে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার শুভ জন্মদিন, তার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের তরফ থেকে। আমার নেতা আমির হোসেন আমু সাহেব এখানে আছেন, শেখ শহীদুল ইসলাম সাহেব আছেন এবং আমুল হোসেন চৌধুরী সাহেবকে দেখতে পাচ্ছি না, উনি হাসান ভাই আছেন। আপনাকে সহ সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই ভালো দিনটায়। আমি বলতে চাই যে শেখ হাসিনার জন্ম হচ্ছে একটি রাজনৈতিক পরিবারে, বঙ্গবন্ধুর কন্যা সে। কিন্তু জন্মের পর থেকেই বাবাকে কম দেখেছেন। বঙ্গবন্ধু প্রায় থাকতেন কারাগারে, বাবার স্নেহ মমতা থেকে কিন্তু উনি বঞ্চিত হয়েছেন বারবার। এবং উনিও কিন্তু একদম আপাদমস্তক একজন রাজনীতিবিদ। আমির হোসেন আমু সাহেব একটু আগে বলছেন, আমু ভাই, যে উনি 1967 সালে আমি জগন্নাথ কলেজে যখন ভিভিতে দাঁড়াইলাম, উনি ইডেন কলেজে দাঁড়াইলেন। আমারও জন্ম কিন্তু অগস্ট মাসে, এই বছর 2 আগস্ট আমার জন্ম, ওনার হইল এই 28 সেপ্টেম্বর। তো আমরা সমসাময়িক, একদমই কাছাকাছি বয়স। তো উনি দাঁড়ালেন ইডেন কলেজে। আমরা খুব ভীত সন্ত্রস্ত, কারণ উনি তখন তো বঙ্গবন্ধু হয় নাই, শেখ সাহেবের মেয়ে। তা উনি দাঁড়ানো একটা বড় রিস্কি, কিন্তু আমাদের একটা ভরসা ছিল যে 66 সালে 6 দফা দেওয়ার পরে আমু ভাই বলতে পারবেন, শহীদ ভাই আছেন, যে আমাদের ছাত্রলীগের অবস্থা অনেক ভালো হয়ে গেল।
এর আগে ছাত্র ইউনিয়ন অধিকাংশ কলেজ, স্কুলে, ইউনিভার্সিটিতে জিতত। 66-এ 6 দফা দেওয়ার পরে কিন্তু ছাত্রলীগ অধিকাংশ জায়গায় কিন্তু ছাত্র সংসদ নির্বাচন জেতা শুরু করলো। কিন্তু ইডেন কলেজটা নিয়ে আমাদের ভীষণ ভয় ছিল। সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ভয়ে দাঁড়িয়ে গেলেন এবং বিপুল ভোটে জয়লাভ করলেন। আমি জগন্নাথ কলেজে জয়লাভ করলাম, উনি ইডেন কলেজে জয়লাভ করলো, এইভাবে। অর্থাৎ, এবং তারপরে আমি যেটা বলছেন যে তখন আইয়ুব গুনাম খানের জামানা, আইয়ুব খান পাকিস্তানের দুর্নীতি প্রতাপে দেশ চালাচ্ছেন, উনি কিন্তু রাজপথ ছাড়েন নাই। অন্য নেতা নেত্রীদের মতো উনি হঠাৎ করে এসে কিন্তু নেতৃত্ব নেন নাই। উনি কিন্তু রাজপথ থেকে, আন্দোলন সংগ্রামের মধ্য থেকে উনি নিজেকে গড়ে তুলেছেন। অর্থাৎ একজন পোরখা রাজনীতিবিদ, সকল বাধা বিপত্তি অতিক্রম করে দুর্বার গতিতে এগিয়ে চলা একটা অদম্য শক্তি কিন্তু তার মধ্যে আছে। নাহলে আপনি লক্ষ্য করেন 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধুকে 15 আগস্ট যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সঙ্গে তার শেখ হাসিনা 2 ভাই, শেখ জামাল 3 ভাই এবং ছোট্ট রাসেল, তার সমস্ত আত্মীয় স্বজন, তার মা, তার ভাইয়ের বউ সহ, তার আপন চাচা শেখ নাসের এবং তার শেখ ফজলুল হক মনি, তার স্ত্রী আব্দুল রব সেলিমাত সহ তাদের আত্মীয় স্বজন যারা ছিল দেশে, সবাইকে হত্যা করা হলো। এরপরে যদি আর কেউ হতো আদার দেন শেখ হাসিনা, শেখ হাসিনা বাদে যদি অন্য কোনো কেউ হইতো, তাহলে সে জীবনও এই দেশের আসার ইচ্ছা প্রকাশ করতো না। যে দেশের মানুষের জন্য বঙ্গবন্ধু সারা জীবন শহীদ করেছেন, জেল জুলুম সহ্য করে যে জাতিকে উনি স্বাধীনতা এনে দিয়েছেন, যার নেতৃত্বে এই জাতি স্বাধীন হয়েছে, সেই দেশের মানুষ যখন বঙ্গবন্ধুকে মেরে ফেলাইছে এবং তার সমস্ত পরিবারকে উনি মেরে ফেলাইছে, সেই দেশে আসার মতো কিন্তু অবস্থা, মানসিক অবস্থা আর কারো ছিল বলে আমার ধারণা নেই। কিন্তু এইখানে দেখতে হবে তার চারিত্রিক বৈশিষ্ট্য, যে উনি মনে করছেন যে আওয়ামী লীগ মতো একটা বিশাল দল, সেখানে এসে যদি তার নেতৃত্ব না রাখে তাহলে বঙ্গবন্ধুর সমস্ত স্বপ্ন দৃশ্যত হয়ে যাবে। অতএব নিজের জীবনকে ঝুঁকি নিয়ে, চরম ঝুঁকি নিয়ে বারবার কিন্তু মৃত্যু থেকে তাড়া করেছে, কিন্তু উনি অলৌকিকভাবে মৃত্যু হাত থেকে বেঁচে গেছেন প্রত্যেকবার। এইভাবে উনি কিন্তু এই আওয়ামী লীগকে গুছিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছেন। অতএব বুঝতে হবে যে ওনার এই রাষ্ট্রীয় ক্ষমতা আসাটা কোনো নির্বিঘ্ন কোনো ভালো পথ ছিল না। অনেক ফাঁকা ফাঁকা পথ পেয়ে নিজের জীবনকে বিপন্ন করে উনি এসছেন। সেজন্য আমরা বলতে চাই যে অনন্য রাজনীতিবিদ থেকে কিন্তু ওনার চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা, কারণ উনি সকল বাধা অতিক্রম করতে পারেন। ওনার একটা যে লক্ষ্যটা ওনাকে সামনে থাকে, ওনার একমাত্র লক্ষ্য যেটা আমরা লক্ষ্য করেছি, যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন দেখেছিলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছিলেন, বঙ্গবন্ধুর সকল স্বপ্ন পূরণ করে দিচ্ছেন এক এক করে। এখানে ওনার জীবনের সাফল্য। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও আসবো জনাব আবুল হাসান চৌধুরী। জনাব কাজী ফিরোজ রশিদ এমপি বলছেন যে বঙ্গবন্ধুর স্বপ্ন এদেশের মানুষের জন্য বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনেরও ঝুঁকি নিয়েছেন। কি বলবেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আজকে আনন্দ চিত্তে আল্লাহর দরবারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ জীবন কামনা করব, তার পরিবারের সকল সদস্যের দীর্ঘ জীবন এবং তার ছোট বোন শেখ রেহানা সহ তাদের সকল পরিবার বর্গের দীর্ঘ জীবন কামনা করব। আল্লাহর কাছেই দোয়া করব বারবার এই শুভ দিন আমাদের মধ্যে ফিরে আসুক। আমাকে এখানে আমন্ত্রণ করেছেন তার জন্য আমি খুব কৃতজ্ঞ, কিন্তু এখানে উপস্থিত আমার এবং আমাদের সকলের প্রিয় মুরব্বী, শ্রদ্ধেয় নেতা, যার সুযোগ সৌভাগ্য হয়েছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের সময় তরুণ নেতা ছিলেন শহীদ ভাই এখানে উপস্থিত। আমি সেই আমার ব্যক্তিগত স্মৃতিচারণে যাব না, ইনশাআল্লাহ সুযোগ করে বলবো। ফিরোজ ভাই উপস্থিত। আমরা স্কুলের ছাত্র,
তারপরেও একটা জোয়ার উঠছিল, সে জোয়ার উঠলে সে জোয়ারের ধাক্কা সবখানেই লাগে। আমিও লক্ষ্মীবাজারে এক অর্থে বড় হয়েছি, সেন্ট মেরিজের ছাত্র ছিলাম। যেদিন জগন্নাথ কলেজে উনি বিরাট বিশাল প্রসেশন নিয়ে বারমান 67, আমরা তখন ম্যাট্রিকের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি 68-তে ম্যাট্রিক। সেই যে তুমুল আনন্দ, উদ্দীপনা, উদ্বেলিত ভাব, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। যে কথাটা আপনি জিজ্ঞেস করেছেন, এদের থেকে তুলনামূলক ভাবে আমি অনেক অনেক কম দিন নেত্রীর কাছাকাছি আসার সুযোগ ওইভাবে হয়েছিল, কিন্তু তিনি আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবেসেছেন। এই 10 বছরে আমি একেবারে অঙ্গীকার করে বলতে পারি, প্রতিটা মুহূর্তই আমার কাছে মনে হয়েছে তিনি নিজেকে দেশের জন্য এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করেছেন। আমি লক্ষ্য করেছি অনেক সময় অনেক প্রস্তাব ওনার কাছে এসেছে, যে প্রস্তাব একটা সাধারণ সামান্য মানুষ হয়তো গ্রহণ করে নিতেন, তিনি কিন্তু ওই আদর্শ থেকে বিচ্যুত হন নাই, এবং কিভাবে বাংলাদেশকে অগ্রগতির দিকে নিয়ে যেতে হবে সেই সাংঘাতিক একটা মনের জোর, চেতনা, জীবনী শক্তি থাকার কারণেই আজকে আল্লাহর অশেষ মেহেরবানিতে, ওনার নেতৃত্বে, ওনার কঠোর পরিশ্রমে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে টেকসই যে আমরা সমৃদ্ধি অর্চনা করেছি, উন্নতি রচনা করেছি, যেটা আমার সৌভাগ্য হয়েছিল 2000 সালে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে যাবার জন্য। সেই সময় রেটোরিক্স বলে আমাদেরকে বলা হয়েছে, এগুলো মুখের কথা। মিলিয়ন ডেভেলপমেন্ট গোল তো আমরা অর্জন করেইছি, এখন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হলো, টেকনিক্যাল, তাতে করে উনি যে বক্তব্য দিচ্ছেন দেশের ভিতরে এবং বাইরে, এটা শুধু কথা নয়, কথার পিছনে একটা শক্তি, একটা সাহস এবং প্রমাণ, যা আমরা স্বপ্নকে সমাধানের দিনে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই কারণে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু এখন একজন ব্যক্তি নন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক, বঙ্গবন্ধুর কন্যা। নিজ কৃতিত্ব, নিজ ত্যাগ, নিজ ছাড়, বারবার এইরকম একটা ট্র্যাজেডি নিয়ে কোন মানুষ দাঁড়িয়ে আছে কিনা আমার ইতিহাসে জানা নাই। তারপরেও বারবার তার নিজের জীবনের উপর হুমকি, এই হুমকিকে তিনি তোয়াক্কা করেন নাই, অগ্রাহ্য করেছেন একটাই কারণে, ইমানের জোরে বলিয়ান, বলিষ্ঠ ভাবে উনি চিন্তা করেছেন যে এই দেশকে, যে দেশের জন্য অল্প সময়ের ভিতরে একটা বিশাল আমাদের ক্ষতি দিতে, ত্যাগ স্বীকার করতে হয়েছে। বঙ্গবন্ধুর আহ্বানে পৃথিবীর যখন দ্বিখণ্ডিত, তখন দ্বিখণ্ডিত পৃথিবীর চতুর্দিক থেকে আমরা সমর্থন সহযোগিতা পেয়েছিলাম, বিশেষ করে অবশ্যই পার্শ্ববর্তী ভারত থেকে, কিন্তু পশ্চিমা দেশের ইংল্যান্ডের থেকে, আমেরিকায় কিসিঞ্জার আর নিক্সনের জঘন্য ভূমিকা বাদ দিলে সেখানকার একটা বিরাট অংশ আমাদের সাহায্য করেছিল। আর এই তার এই বছরের জন্মদিনের ঠিক পূর্ব মুহূর্তে কোভিড আক্রান্ত কিরকম একটা থমকে দাঁড়া জাতিসংঘকে তিনি তার বক্তব্যের মাধ্যমে একটা নাড়া দিয়েছেন। এটা আমাদের একজন বাঙালি হিসেবে একটা অত্যন্ত গর্বের বিষয় বলে আমি মনে করি। তাই শেখ হাসিনা যে একটা দিক রচনা করেছেন, সেটা তিনি তার নিজের ত্যাগ দিয়ে, নিজের মনোবল দিয়ে তিনি করেছেন, এবং এর মধ্য দিয়ে আজকে যে স্বপ্ন, 7.5 কোটির দেশের যে একটা স্বপ্ন ছিল, যে সময় আমাদের অনেক সময় শুনতে হতো যে সঠিক হবে কিনা, আজকে সেটা একটা দৃঢ় প্রত্যয়ের সাথে তিনি আমাদের এগিয়ে নিয়ে গেছেন। আল্লাহ করুক আরো আমরা তার নেতৃত্বে, আমরা দেখেন এলডিসি থেকে ডেভেলপ করেছি, আমাদের মাননীয় নেতা, তিনি মন্ত্রী ছিলেন, তিনি আরো ভালো বলতে পারবেন, আমরা একটা উন্নতিশীল দেশ হিসাবে এগিয়ে যাব। একটা কথা বলি, শেষ করি, অনেক পড়াশোনা করেন ফিরোজ ভাই, শহীদ ভাই, এই যে চট্টগ্রাম থেকে ঢাকায় 50 মিনিটে আসার, এটা তো পরিকল্পনা, তো মেগা রেল, এটা কয়েক বছরের ভিতরে হবে বলে আমরা আশা করছি। তো আমি আমার এক ফ্রেন্ডকে বললাম, আমার লাইফ টাইমে আমি দেখে যেতে পারবো কিনা, উই আর অন দ্য ওয়ে টু বিকামিং এ জাপান। এবং এই যে চিন্তা করার শক্তি, এটা জুগিয়েছেন শেখ হাসিনা।
জি, অনেক ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আমাদের এই বিশেষ আয়োজন রাজনীতিতে শেখ হাসিনা আপনারা দেখছেন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা আরো বিশ্লেষণ শুনবো। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব আমির হোসেন আমু এমপি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। রাজনীতিবিদ হিসেবে আপনি যখন রাজনীতির সহকর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেলেন, আপনার এই অভিজ্ঞতা কেমন রাজনীতিবিদ হিসেবে? এখন তো এই যে আমরা শুরু করছি জনাব আমির হোসেন আমু, আপনি কি শুনতে পাচ্ছেন? নট দি হোল ট্রুথ লিখতে হবে। কি দুই জজ আমরা পাইছিলাম, আপনারা কি শুনতে পাচ্ছেন? আমরা আবারও বিরতির পর ফিরে এলাম। জি, জনাব আমির হোসেন আমু, আপনাকে দিয়ে শুরু করি। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ জি, আমরা শুরু করছি আবার আমাদের এই দ্বিতীয় পর্ব। এই পর্বে আপনাকে দিয়ে শুরু করি। তিনি যখন এসে আওয়ামী লীগের দায়িত্ব নিলেন, আপনারা সবাই তখন যারা আওয়ামী লীগ করতেন ওনাকে সভানেত্রী বানালেন এবং এরপর সহকর্মী রাজনীতিবিদ হিসেবে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা পেলেন। কেমন অভিজ্ঞতা হলো আপনাদের? প্রথম কথা হলো, উনি সভাপতি নির্বাচিত হয়ে আসার পর মনে অনেক প্রশ্ন ছিল। দীর্ঘদিন বিদেশে থাকার কারণে বা সবকিছু হারাবার কারণে, দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকার কারণে উনি কিভাবে আওয়ামী লীগের এই সংকীর্ণ অবস্থা, এই অবস্থাটা তিনি কিভাবে হ্যান্ডেল করবেন বা কিভাবে তিনি এই দলটাকে ঐক্যবদ্ধ রাখবেন, এটা নিয়ে অনেকের মনে অনেক শঙ্কা ছিল। কিন্তু আমরা প্রথম দিন মিটিং থেকেই লক্ষ্য করলাম উনি অত্যন্ত সুচিন্তিতভাবে প্রত্যেকটি কথা বলছেন এবং অভিমত ব্যক্ত করছেন এবং সেইভাবে দেওয়ার একটা পরিকল্পনা তিনি মোটামুটি তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছিলেন। এই বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু অনেকের মনের অনেক ধারণা পরিষ্কার হয়ে যায় এবং পরবর্তীকালে আমরা লক্ষ্য করেছি তিনি প্রত্যেকটি ক্ষেত্রেই তার যে ভূমিকা, এটা কিন্তু আমি একটা কথা বলতে চাই, তার যে পদক্ষেপগুলি, এই পদক্ষেপগুলি যে সবসময় দল ঐক্যমতের ভিত্তিতে গ্রহণ করেছিল তা না। তিনি কিন্তু অনেক সময় নিজস্ব গতিতে অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আপত্তি করার পরেও যারা আপত্তি করেছেন তারাই পরে লক্ষ্য করেছেন যে তার সিদ্ধান্তই সঠিক এবং তার সিদ্ধান্তের জন্য আওয়ামী লীগ অর্জন করেছে অনেক কিছু। প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আওয়ামী লীগ অর্জন করেছে তার সিদ্ধান্তগুলির কারণে। আমি এটা পরিষ্কারভাবে ব্যক্তহীনভাবে বলতে পারি, তার বহু সিদ্ধান্তের সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দের দ্বিমত ছিল। বহু সিদ্ধান্ত আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির মতের বিরুদ্ধে ছিল, কিন্তু তিনি সেই সিদ্ধান্তগুলি পাশ করিয়েছেন, ওয়ার্কিং কমিটির মাধ্যমে নিয়েছেন, এককভাবেই নিয়েছেন, সিদ্ধান্ত পাশ করিয়েছেন, কিন্তু সেই সিদ্ধান্তগুলির কারণেই কিন্তু আওয়ামী লীগ জয়লাভ করেছে প্রত্যেকটি ক্ষেত্রে। এবং তার সিদ্ধান্তগুলি যে অটুট ছিল, এটা আমাদের পরবর্তীকালে তার কোনো সিদ্ধান্তের ব্যাপারে আর কেউ কোনোদিন দ্বিমত করতে সাহস পায়নি বা করেনি। তার প্রত্যেকটা কথাই সবাই মেনে নিত। অনেক উদাহরণ আছে, এগুলো এখন দেওয়া ঠিক হবে না। আমরা লক্ষ্য করেছি যে তিনি একটা কথা বলতেন যে আপনারা আমাকে নেতা বানিয়েছেন, আই উইল লিড, আমাকে কেউ লিড করবেন না, পিপল উইল নট লিড মি, আই উইল লিড পিপল। এই কথাটা উনি বারবার বলতেন, আই উইল লিড পিপল, পিপল উইল নট লিড মি। সুতরাং আমার সিদ্ধান্ত নিতে দেন, আপনারা হারবেন না, আপনারা জিতবেন। এবং প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু তার সিদ্ধান্তগুলি সঠিক ছিল। আজকে অনেক বিতর্কিত ব্যাপার নিয়ে অনেক আলোচনা করে, কিন্তু সেগুলো কিন্তু বিতর্কিত ব্যাপার ছিল না। আমি দু একটা উদাহরণ দিতে চাই। যেমন 96 সালের নির্বাচন, ফকির শাহাবুদ্দিন সাহেব আমার বাসার সামনে থাকেন, হান্নান শাহ তার ভাইস্তা, হান্নান শাহ ফকির শাহাবুদ্দিন সাহেবের মাধ্যমে নেগোসিয়েশন করে একটা বৈঠক করলো 3 জোটের, এবং সেই 3 জোটের বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো যে আমরা 15 দল পাবো 180 সিট, বিএনপি নেবে 120 সিট। এই সিদ্ধান্তের ভিত্তিতে 96 সালে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত হয়। তার আগে আর একটা কথা আমি বলি, 3 জোট না, তখন 2 জোটের বৈঠকে ফরাজ সাহেব তখন দিল্লিতে ছিলেন, তিনি প্রস্তাব দিয়েছিলেন যে 300 আসনে 2 নেতৃত্বকে কন্টেস্ট করানো হবে। এই সিদ্ধান্ত ঘোষণার পরপর কিন্তু এরশাদ সাহেব আইন করে পাশ করলেন যে 5 সিটের বেশি কেউ দাঁড়াতে পারবেন না। এর আগ পর্যন্ত কিন্তু আইন ছিল না। কিন্তু যেদিন আমরা লিয়াজো কমিটির বৈঠক থেকে ঘোষণা দিয়েছিলাম যে
দুই নেত্রীকে আমরা 300 সিটের আসলে প্রতিদ্বন্দ্বিতা করব, সেই মুহূর্ত থেকেই কিন্তু এরশাদ সাহেব এই 5টি আসনে বেশি দাঁড়াতে পারবে না এই সিদ্ধান্ত। সুতরাং অনেকে বলেন যে নির্বাচনে যাওয়ার ব্যাপারটা আওয়ামী লীগের একক সিদ্ধান্ত ছিল বা শেখ হাসিনা, সেটা ঠিক না। এই সিদ্ধান্তগুলি কিন্তু লিয়াজত কমিটির বৈঠকের মাধ্যমে হয়ে আসছিল এবং এই সিদ্ধান্তটা কিন্তু সেই বৈঠক হওয়ার পর তারপরে কেন খালেদা জিয়া বা কেন বাকশালারা বা কেন অন্যরা সরে গেল, এটা প্রশ্নবিদ্ধ হতে পারে, কিন্তু শেখ হাসিনার সিদ্ধান্ত কিন্তু সঠিক ছিল। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটা কথা জি বলুন বলুন। একটা কথা সবসময় বলতেন জি। যে একটি রাজনৈতিক দলের সম্পৃক্ততা জনগণের সাথে হয় নির্বাচনের মাধ্যমে এবং আন্দোলনের মাধ্যমে, এবং নির্বাচন এবং আন্দোলন এই দুইটাই হচ্ছে জনগণের কাছে যাওয়ার একটি রাজনৈতিক দলের প্রক্রিয়া। সুতরাং নির্বাচন বঙ্গবন্ধু কোনদিন বর্জন করেননি, তবে হ্যাঁ সেই নির্বাচন অবশ্যই হতে হবে কন্ডিশনাল। যেমন শেখ হাসিনা কিন্তু এই দেশের কনসেপ্ট, এই যে যেটা তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট তার দেওয়া, এবং পান্থপথের জনসভায় তিনি প্রথম মানে ঘোষণা দিয়েছেন কিভাবে পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তর করা হবে। শাহাবুদ্দিন সাহেব যে এরশাদ সাহেব পদত্যাগ করবেন, মধুর সাহেব ক্ষমতা নেবে, মধুর সাহেব শাহাবুদ্দিন সাহেবের কাছে দেবে, এই প্রক্রিয়া কিন্তু তিনি পান্থপথের জনসভা পরিষ্কারভাবে বলেছেন। সুতরাং এই যে রাজনৈতিক ধারা, এই প্রত্যেকটি কনসেপ্ট কিন্তু শেখ হাসিনা দেওয়া এই দেশে। সুতরাং এই দেশে অনেক কিছু তিনি কিন্তু দিয়েছেন, নতুন ধারা রাজনীতি তিনি এনেছেন। আমরা যখন খালি এরশাদের বিরুদ্ধে স্লোগান দিতাম, উনি বলতেন না, সামরিক শাসনের বিরুদ্ধে স্লোগান দিতে হবে, স্বৈর শাসনের পতন ঘটাতে হবে, ব্যক্তি কোনো ব্যাপার না, শাসন পদ্ধতির পরিবর্তন করতে হবে। তা এই যে কতগুলি কথা, কতগুলি সিস্টেম, কতগুলি স্লোগান তিনি এনেছিলেন, এগুলি কিন্তু একটা গুণগত পরিবর্তন রাজনীতির ধারার মধ্যে এসেছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব শেখ শহীদুল ইসলাম, তিনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আত্মীয় বটে, এবং রাজনীতিবিদ হিসেবেও আপনি তার কর্মকাণ্ড, সিদ্ধান্ত গ্রহণ এসব দেখেছেন। কেমন মনে হয়, কি বিশ্লেষণ আপনার? দেখুন, আমি 1948 সালে আমার জন্ম, 29শে সেপ্টেম্বরে, আগামীকালকে আমার জন্মদিন। তো আমি 1954 সাল পর্যন্ত আমরা টুঙ্গিপাড়ায় একসঙ্গে বসবাস করেছি। আবার 1962 সালে আমি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমার খালার বাসায়, হাসিনাবার বাসায় 1975 সনের অগস্ট পর্যন্ত আমি ছিলাম। অতএব বলা যায় যে উই আর বর্ন অ্যান্ড ব্রট আপ আন্ডার দ্য সেম রুফ। আচ্ছা, একই ছাদের নিচে বসবাস করে আমি হাসিনা আপাকে যেভাবে দেখেছি, আমি দুইটা ঘটনা এখানে উল্লেখ করতে চাই, যেটা দিয়ে তার মনস্তাত্ত্বিক দিকগুলো আপনারা বুঝতে পারবেন। গণভবনে একটা অনুষ্ঠানে আমাদের দেশের যে একজন বিখ্যাত সম্পাদক, তিনি আর আমি দাঁড়িয়ে গল্প করছিলাম, হাসিনা আপা তার কাছে আসলেন, এসে বললেন, আপনি আমার বিরুদ্ধে লেখেন, লিখতে থাকেন, আপনি যতই লেখেন আমি আমার পথেই চলব, এবং আমি আপনাকে এটা বলতে পারি যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে কিছু ভালো কাজ করার জন্য, সেই কাজগুলো আমি করব, আপনি যতই লেখেন তাতে আমার কিছু আসে যায় না। তো এতে বোঝা যায় যে একজন ব্যক্তি কতটা দৃঢ় প্রতিজ্ঞ হলে এভাবে একটা কথা বলতে পারে। হাসিনা আপাকে আমি দেখেছি যে যখন তিনি ভিপিতে দাঁড়ালেন, তো এই দাঁড়ানোর সিদ্ধান্তটা আমরা যেভাবে ছাত্রলীগের নগর কমিটিতে নিয়েছিলাম, এটা অনেকটা কিন্তু একটা আমাদের কাছে মনে হয়েছিল যে এটা খুবই ভালো সিদ্ধান্ত, কিন্তু এটার মধ্যে একটা রিস্ক ছিল। পুরো প্রশাসন, মোনেম খানের প্রশাসন শেখ হাসিনাকে ডিফিট দেওয়ার জন্য চেষ্টা করল, কিন্তু আমরা দেখলাম যে শেখ হাসিনা তার জনপ্রিয়তার জন্য এবং সেই সময়ের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বঙ্গবন্ধু কারাগারে তিনি ভিপি হিসাবে জয়লাভ করে বেরিয়ে আসলেন। এই যে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং তার যে বিজয়ী হওয়ার ক্ষমতা, এই ক্ষমতাটা সেনার মধ্যে আমি দেখেছি যে তিনি কিভাবে সংকটকে মোকাবেলা করেন, আমি দেখেছি তিনি কিভাবে প্রতিবন্ধকতাকে মোকাবেলা করেন, আমি দেখেছি যে তিনি কিভাবে নিজের
যে মানে জীবন, সেই জীবনের ঝুঁকি নিয়েও দেশ এবং জনগণের কল্যাণে কাজ করেন। তো এইগুলো, এই জন্য আমি বলছি যে এই গুণগুলো যাদের মধ্যে থাকে সেই সব ব্যক্তিরা কিন্তু দেশ এবং জাতির জন্য একটি কল্যাণময় রাষ্ট্র নিয়ে যেতে পারে। আজকে আপনি চিন্তা করেন, বাংলাদেশের মতন একটা দেশ যার বাজেট এখন 6 লক্ষ কোটি টাকার উপরে, এটা কি চিন্তা করা যায়? যেখানে এখন ফোরকাস্ট করা হচ্ছে যে বাংলাদেশ উইল বি ওয়ান অফ দি 10th লার্জেস্ট ইকোনমি বাই 2030। তো আজকে যেখানে ইন্টারন্যাশনাল বাস্কেট কেস বলা হতো বাংলাদেশকে, সেখানে আজকে আমরা এখানে পৌঁছে গেছি। এখন হাসিনা আব্বার যে কাজগুলো করার দিকে দৃষ্টি দেওয়া উচিত, আমি মনে করি যে 3টি বিষয় তার এখন অগ্রাধিকার নির্ধারণ করা উচিত। একটা হলো সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা, জঙ্গিবাদ নির্মূল করা, এটা তার 1 নম্বর প্রায়োরিটি হওয়া উচিত। 2 নম্বর প্রায়োরিটি হওয়া উচিত যে আমাদের দেশে মানুষে যে বৈষম্য, যেটা বঙ্গবন্ধু কোনোদিন চাইতেন না, একজন আরেকজনের আয়ের বৈষম্য, একজন টাকার পাহাড় করছে আর একজন নিচের দিকে থাকছে, এই বৈষম্য দূর করে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এবং তৃতীয়ত হলো সুশাসন, গ্রাম প্রত্যেকটা তৃণমূল পর্যায়ে সুশাসন পৌঁছে যাওয়া, নিশ্চিত করা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি। জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, সংসদ নেত্রী শেখ হাসিনার সঙ্গে আপনাদের অনেকবার দেখা হয়েছে। সংসদে তার প্রত্যুৎপন্ন মতিত্ব, তার বুদ্ধিমত্তা কেমন দেখেছেন আপনি? নিজেকে একটু আনমিউট করে নেবেন কাইন্ডলি। জি বলুন। হ্যালো, জি বলুন। আমরা যেটা ওনাকে সবসময় পর্যবেক্ষণ করি, সংসদের সব থেকে বেশি সময় উনি থাকেন, ওনার থেকে বেশি সময় সংসদে আর কেউ দেন না। এত সময় উনি স্কুল হেডমাস্টার যেমন প্রতিদিন সকালে আসেন, সন্ধ্যা যান, শিক্ষকরা আসুন বা কোনো ছাত্র আসুক আর না আসুক, উনি কিন্তু সেই হেডমাস্টারের কাজ করেন। উনি কঠোর পরিশ্রমী, অত্যন্ত দুঃসাহসী এবং কঠিন মনোবলের অধিকারী। এগুলো অর্জন করেছেন ওনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছ থেকে। উনি নীতি প্রশ্নে আপোষ করেন না এবং আমার কাছে মনে হয় যে বর্তমান সমসাময়িক রাজনীতিবিদদের মধ্যে ওনার মতন কৌশলী রাজনীতিবিদ আর কেউ নেই। অত্যন্ত কৌশলী, রাজনীতিতে কুচ্চাল দেওয়ার যে কৌশল ওনার, এইটার ধারে কাছে কিন্তু অনেক রাজনীতিবিদ নেই। আমরা লক্ষ্য করি, আমরা রাজনীতির ছাত্র হিসেবে এখানে আমার নেতা উবে আছেন যে অসম্ভব তিক্ত বুদ্ধি সম্পন্ন, কখন কোন সময় কোন কৌশলটা খাটাতে হবে এইটা বোধহয় উনি সব থেকে ভালো জানেন। আজকে দেখেন টানা 15 বছর উনি ক্ষমতা আছেন। শহীদ ভাই যেটা বললেন যে উনি এত কাজ করেছেন, এইটা সম্ভব হয়েছে যে এই যে একটানা 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে উন্নয়ন বলেন, সমৃদ্ধি বলেন, কল্যাণ বলেন, এইটার এক মহাকাব্য উনি রচনা করেছেন। এই জন্য কিন্তু শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনা। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব আবুল হাসান চৌধুরী, রাজনীতিবিদ শেখ হাসিনা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যাপক পরিচিতি পেয়েছেন। বিশ্ব নেতারা তার সঙ্গে কথা বলেন, তাকে বিভিন্ন সেমিনারে দাওয়াত দেওয়া হয়। এসবের বাইরে একজন মানুষ হিসেবে শেখ হাসিনা অনেক আন্তরিক, অনেক গল্প আমরা শুনি। আপনার কাছেও একটু শুনতে চাই। আমার কাছে একেবারে সোজা কথায় খুব বেয়াদবির মতো মনে হচ্ছে, যেখানে যাদের পায়ের কাছে বসে রাজনীতি করেছি তাদের সামনে আমার কথা বলতে হচ্ছে। সেজন্য আমি খুব তড়িৎ গতিতে 3টা খালি উদাহরণ দেব। প্রথম কথা হচ্ছে যে এই যে মাত্র 2 দিন আগে উনি জাতিসংঘে যে বক্তব্যটা দিয়েছেন, হঠাৎ করে আমরা উপলব্ধি করি না, এটা একটা অসাধারণ ভাষণ। কারণ এই ভাষণের অনেকগুলো দিক নিয়ে আপনার সম্পাদকীয় অনেক লেখা হতে পারে। একটা জিনিস চিন্তা করেন, তালেবান নিয়ে উনি যে কথাটা বলেছেন, এটা একটা আন্তর্জাতিক স্পর্শকাতর ব্যাপার। কেউই কিন্তু এটা নিয়ে
কোন রকম ভুল বোঝাবুঝির কোন রকম কারণ হতে পারে না, এটা উনি খুব জোর গলায় তুলে ধরেছেন। দ্বিতীয়ত উনি যেভাবে এই যে আমাদের দেশ না, পৃথিবীর কোভিড ভ্যাকসিন নিয়ে যে সিচুয়েশন, এইটা খুব জোরালো ভাবে জাতিসংঘকে ধাক্কা দিয়েছেন। তৃতীয়ত জাতিসংঘটাকে বলা হয়ে থাকে টকিং শপ, খালি কথা বলার জায়গা, সেটাকে আরো বুস্ট আপ করার জন্য উনি যে একটা বিরাট ভূমিকা রেখেছেন, এটা দক্ষিণ এশিয়ার আর কোন নেতা রাখে নাই। চতুর্থ, আমি যেটা জন্মদিনে এই দেশের একজন অত্যন্ত সামান্য সাধারণ নাগরিক হিসাবে আবু ভাইদের নেতৃত্বে আমি একটা সামান্য মাঠ কর্মী ছিলাম, আমি সাবেক একজন সেই দলের সদস্য হিসেবেও না, এই দেশের নাগরিক হিসেবে বলছি, মার্কেল যদি কয়েক হাজারের জন্য, আমি তাকে ছোট করছি না, প্রশংসিত হতে পারেন, কয়েক লাখ 12 লাখ রোহিঙ্গা, 96 সালের একটা অসাধারণ শান্তি চুক্তি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট পার হয়ে আজকে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস অ্যাচিভ করেছি। এগুলোর পরেও কেন বাংলার নেত্রীকে, ওনাকে না, ব্যক্তিগতভাবে না, ইউ আর অনারিং দ্য নেশন, শান্তি পুরস্কার, নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে, এইটা আমার একজন বাঙালি হিসাবে অনেক দিনের আকাঙ্ক্ষা। আর আমি যেটা শেষ করবো, এই যে তিক্ত বুদ্ধির কথা বললেন, আমার সুযোগ হয়েছিল হুইপ থাকার, যখন চিফ হুইপ ছিলেন মরহুম মকফুর মোহাম্মদ নাসিম সাহেব, আমাদের উপর একটা অর্ডার ছিল যে কিছুতেই যেন আমরা ওই সংশোধনীতে ভোট না দিই। হঠাৎ করে নেত্রী লাস্ট মোমেন্টে ইশারা করলেন যে ভোট দেওয়া হবে। আমি কয়েকদিন পরে যখন জিজ্ঞাসা করলাম, উনি বললেন একটা পর্যায়ে এনে আমাকে এই ভোটটা দিতে হয়েছে টু কিপ পার্লামেন্টারি ডেমোক্রেসি, আদারওয়াইজ পার্লামেন্টারি ডেমোক্রেসি একটা হুমকির সামনে চলে আসতো। নিরপেক্ষ নির্দলীয় নেতা বলেছেন, যেটা ওনার অবদান। ডু ইউ নো, পোল্যান্ডে একটা কনফারেন্স হয়েছিল, কনফারেন্স অফ ডেমোক্রেসি আন্তর্জাতিক ভাবে, এবং তারা বারবার এই শেখ হাসিনার এই নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এই জিনিসটা বারবার সাইড করেছে। দিস ওয়াজ কল্ড দি কনফারেন্স অফ ডেমোক্রেসি। ভারত থেকে গিয়েছিলেন জসওয়ান্ত সিং, আমেরিকা থেকে গিয়েছিলেন ম্যাডলিন অলব্রাইট। যেহেতু মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমার নেতা শ্রদ্ধেয় মরহুম মকফুর আব্দুস সামাদ আজাদ সাহেব যেতে পারেন নাই, আমি গিয়েছিলাম। দ্যাট ওয়াজ এ কনফারেন্স অন ডেমোক্রেসি, যারা বারবার এই তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনার, এরকম অনেক ঘটনা আমার থেকে হাজার। আর সময় নেই আমাদের হাতে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো জনতন্ত্র গণতন্ত্র। সুপ্রদর্শক, আপনারা আরও খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।